আমাদের মহাবিশ্বের কিছু রহস্য এতটাই পরিচিত যে আমরা সেগুলোকে প্রায় ভুলতেই বসেছি। হুম। যেমন ধরুন, আজ আমরা এক মহাজাগতিক অপরাধের তদন্ত করব। ভিকটিম হল পদার্থবিদ্যার সাধারণ নিয়ম, আর অপরাধের স্থান আমাদের অতি পরিচিত সূর্যের বায়ুমণ্ডল। একদম। মূল প্রশ্নটা হল, কে বা কি সূর্যের করোনাকে তার বাইরের বায়ুমণ্ডলকে এত অস্বাভাবিকভাবে গরম করছে? যেখানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সেখানে তার করোনা কিভাবে লক্ষ লক্ষ ডিগ্রিতে ফুটছে? এটা তো সাধারণ নিয়মকে পুরোপুরি উল্টে দিচ্ছে। ঠিক যেন ঘটনাস্থলে পৌঁছে দেখা যাচ্ছে বরফ থেকে আগুন বেরোচ্ছে। এই ধাঁধাটা বিজ্ঞানীদের বহু দশক ধরে ভাবাচ্ছে। তো কোনো নতুন সূত্র পাওয়া গেছে? হ্যাঁ, সম্প্রতি রিসার্চ ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র আমাদের হাতে কিছু নতুন সূত্র তুলে দিয়েছে। মনে হচ্ছে আমরা হয়তো মূল সন্দেহভাজনকে খুঁজে পেয়েছি। দারুণ। তাহলে চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক এই তদন্তে। দেখা যাক কিভাবে দুটি তরঙ্গের এক জটিল নাচ এই মহাজাগতিক রহস্যের সমাধান করতে পারে। আর একই সাথে আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও শক্তি কিভাবে কাজ করে তারও একটা ব্যাখ্যা দিতে পারে হয়তো। হ্যাঁ, সেটাও সম্ভব। আচ্ছা, তাহলে এই তদন্তের মূল সন্দেহভাজনকে গবেষণাপত্রটি ঠিক কোন দিকে আঙুল তুলছে? মূল সন্দেহভাজন হল এক বিশেষ ধরনের তরঙ্গ যার পোশাকি নাম আলভেন ওয়েভস। অ্যালভেন ওয়েভস? হ্যাঁ, সহজভাবে বললে প্লাজমা মানে প্রচণ্ড উত্তপ্ত আয়নিত গ্যাস যা দিয়ে সূর্য তৈরি, তার মধ্যে দিয়ে বয়ে চলা চৌম্বক ক্ষেত্রের এক ধরনের কাঁপুনি। কাঁপুনি ভাইব্রেশন? অনেকটা গিটারের তার টেনে ছেড়ে দিলে যেমন কাঁপে, ঠিক সেরকম। চৌম্বক ক্ষেত্রটাই এখানে গিটারের তারের মতো কাজ করে। বাহ, সুন্দর উপমা, গিটারের তারের মতো কাঁপুনি। কিন্তু এই কাঁপুনি তো মহাবিশ্বের অনেক জায়গাতেই থাকতে পারে। বিশেষভাবে সূর্যের করোনার জন্য কোনটা দায়ী? খুব ভালো পয়েন্ট। এই গবেষণাপত্রটি আরও নির্দিষ্ট করে কাইনেটিক আলভেন ওয়েভস বা সংক্ষেপে KAWS এর কথা বলছে। KAWS? হ্যাঁ, এদের একটা বিশেষ ক্ষমতা আছে যা সাধারণ অ্যালফাভেন ওয়েভের নেই। এদের মধ্যে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে একটি বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড থাকে। ও আচ্ছা, সমান্তরাল ইলেকট্রিক ফিল্ড। আর এই বৈদ্যুতিক ক্ষেত্রটাই হলো আসল খেলোয়াড়। এটাই প্লাজমার কণাগুলোকে সরাসরি ধাক্কা দিয়ে শক্তি যোগাতে পারে, মানে উত্তপ্ত করতে পারে। তার এর কাছে অপরাধ করার মতো ক্ষমতা আর উদ্দেশ্য দুটোই আছে। ঠিক। কিন্তু ঘটনাস্থলে সূর্যের করোনার কাছাকাছি এর উপস্থিতির কোনো প্রমাণ কি আমাদের কাছে আছে? কোনো সাক্ষী? সাক্ষীও আছে। নাসার পার্কার সোলার প্রোবের মতো মহাকাশযান, যা সাহসের সাথে সূর্যের খুব কাছে পৌঁছে গেছে, তারা এই KAWS এর অস্তিত্বের সরাসরি প্রমাণ পেয়েছে। ওয়াও! সুতরাং আমাদের সন্দেহভাজন শুধু শক্তিশালী নয়, সে ঘটনাস্থলেও উপস্থিত ছিল। তাহলে তো কেসটা বেশ জমে উঠেছে। কিন্তু একটা তরঙ্গ কিভাবে লক্ষ লক্ষ ডিগ্রির উত্তাপ তৈরি করতে পারে? এর কি বলে কার্যপদ্ধতি বা মোডাস অপারেন্ডিটা কি? এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে। গবেষণাপত্রটি বলছে, যখন একটা শক্তিশালী KW প্লাজমার মধ্যে দিয়ে যায়, তখন সে একা কাজ করে না। একা করে না? না, সে তার চারপাশে একটা বিশেষ বল তৈরি করে, যার নাম পন্ডেরো মোটিভ ফোর্স। পন্ডেরো মোটিভ ফোর্স, বেশ ভারী শব্দ। এটা ঠিক কি জিনিস? এটাকে আপনি একটা অদৃশ্য ধাক্কার মতো ভাবতে পারেন। ধরুন, একটা খুব শক্তিশালী সাউন্ড ওয়েভ যদি আপনার পাশ দিয়ে যায়, তাহলে সেটা বাতাসকে কোথাও চাপ দিয়ে ঘন করে দেবে, আবার কোথাও হালকা করে দেবে। আচ্ছা। এই KW এর পন্ডেরো মোটিভ ফোর্সও প্লাজমার সাথে ঠিক একই কাজটা করে। এর প্রভাবে প্লাজমার ঘনত্বে একটা ঢেউ খেলে যায়, কোথাও ঘনত্ব বেড়ে যায়, আবার কোথাও কমে যায়। তার একটা তরঙ্গ নিজেই আরেকটা ঢেউ তৈরি করছে। একদম। অনেকটা শান্ত পুকুরে একটা বড় ঢিল ফেললে যেমন বড় তরঙ্গের পাশাপাশি ছোট ছোট আরও অনেক তরঙ্গ তৈরি হয়, তেমন কিছু। একদম ঠিক ধরেছেন। ঘনত্বের এই নতুন ঢেউগুলোই আসলে আরেক ধরনের তরঙ্গ, যার নাম আয়ন অ্যাকুস্টিক ওয়েভস। আয়ন অ্যাকুস্টিক ওয়েভস? সোজা কথায় এগুলো প্লাজমার মধ্যে দিয়ে চলা শব্দের তরঙ্গের মতো। অর্থাৎ এখানে একটা তরঙ্গ WA অন্য আরেকটা তরঙ্গ তৈরি করছে। আর এই দুটো তরঙ্গের মধ্যে যে মিথস্ক্রিয়া বা কাপলিং, হ্যাঁ, সেটাই এই পুরো প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। আচ্ছা, এটা তো একটা দারুণ তত্ত্ব।
কিন্তু কাগজে কলমে থাকা আর বাস্তবে প্রমাণ করার মধ্যে তো অনেক পার্থক্য। ঠিক। বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হলেন যে এই মিথস্ক্রিয়া আসলেই ঘটে এবং এটাই উত্তাপের কারণ? সূর্যকে তো আর ল্যাবরেটরিতে এনে পরীক্ষা করা সম্ভব নয়। ঠিক, এখানেই কম্পিউটার সিমুলেশনের ভূমিকা। তারা কিছু বিশেষ গাণিতিক সমীকরণ ব্যবহার করেছেন, যার নাম মডিফাইড জাকারভ সিস্টেম অফ ইকুয়েশনস। বেশ জটিল নাম। হ্যাঁ, নামটা জটিল শোনালেও এর কাজটা বোঝা সহজ। এটা এমন একটা ভার্চুয়াল ল্যাব যেখানে বিজ্ঞানীরা দেখতে পারেন যে প্লাজমার মধ্যে এই দুই ধরনের তরঙ্গ একে অপরের সাথে মান্নালে কী ধরনের আচরণ করবে। অনেকটা আবহাওয়া দপ্তরের সুপার কম্পিউটার যেমন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় সেরকম। হ্যাঁ, এটাও তেমনি মহাজাগতিক প্লাজমার পূর্বাভাস দেওয়ার একটা মডেল। ইন্টারেস্টিং। তার মানে তারা একটা ভার্চুয়াল সূর্য তৈরি করে এই ঘটনাটা ঘটিয়ে দেখেছেন। কিন্তু গবেষণাপত্রে দেখলাম তারা শুধু সূর্য নয়, পৃথিবী রেডিয়েশন বেল্ট নিয়েও কাজ করেছেন। দুটো ভিন্ন পরিবেশ কেন? এটা করা হয়েছে মডেলটার কার্যকারিতা পরীক্ষা করার জন্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল প্লাজমা বেটা। এক মিনিট, এই প্লাজমা বিটা জিনিসটা ঠিক কি? খুব ভালো প্রশ্ন। সহজ কথায় এটা হলো প্লাজমার ভেতরে সাধারণ গ্যাসের চাপ আর চৌম্বকীয় চাপের অনুপাত। আচ্ছা, একটা অনুপাত। হ্যাঁ, যেখানে বিটার মান কম, মানে বিটা 1, তার মানে সেখানে চৌম্বক ক্ষেত্রই রাজা, সেই সবকিছু নিয়ন্ত্রণ করে, যেমন পৃথিবীর রেডিয়েশন বেল্ট। হুম। আর যেখানে বিটার মান বেশি, মানে বিটা 1, সেখানে গ্যাসের চাপ বেশি শক্তিশালী, যেমন সূর্যের কাছাকাছি থাকা স্ট্রিমার বেল্ট, সোলার উইন্ড। তো দুটোতেই সিমুলেশন চালানো হয়েছে? হ্যাঁ, বিজ্ঞানীরা দুটো ভিন্ন পরিবেশেই সিমুলেশন চালিয়ে দেখতে চেয়েছেন তাদের মডেলটা উভয় ক্ষেত্রে কাজ করে কিনা, আর দেখা গেছে এটা প্রকাশ্য কাজ করে। তাহলে এই ভার্চুয়াল ল্যাবে তারা কি দেখতে পেলেন সিমুলেশনের ফলাফলগুলো ঠিক কেমন ছিল? ফলাফলগুলো ছিল এক কথায় চমকপ্রদ। প্রথমে দেখা গেল চৌম্বকক্ষেত্রগুলো খুব সুশৃঙ্খলভাবে সরু সরু সুতোর মতো কাঠামো বা ফিলামেন্ট তৈরি করছে। সবকিছু একদম সাজানো গোছানো। দাঁড়ান, আমি ঠিক বুঝলাম কিনা দেখি। চুম্বকক্ষেত্রগুলো প্রথমে সুতোর মতো সাজানো ছিল? হ্যাঁ। আমি তো ভেবেছিলাম আমরা বিশৃঙ্খলা আর উত্থাল অবস্থা বা টার্বুলেন্স নিয়ে কথা বলছি। তাহলে এই শৃঙ্খলা এলো কোথা থেকে? ঠিক এখানেই মজাটা। সময়ের সাথে সাথে এই সুশৃঙ্খল কাঠামোটা পুরোপুরি ভেঙে যায়। ভেঙে যায়? হ্যাঁ, ওই ফিলামেন্টগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, জড়িয়ে যায়, এবং পুরো সিস্টেমটা একটা বিশৃঙ্খল বা টর্বুলেন্ট অবস্থায় পরিণত হয়। ব্যাপারটা অনেকটা শান্ত পুকুরে তৈরি হওয়া নিখুঁত বৃত্তাকার ঢেউগুলোর হঠাৎ করে উত্তাল সমুদ্রে পরিণত হওয়ার মতো। একদম। কিন্তু কেন? কী কারণে এই শৃঙ্খলা ভেঙে গেল? কারণ এই চৌম্বকীয় ফিলামেন্টগুলো প্লাজমার ঘনত্বের পরিবর্তনের সাথে সরাসরি যুক্ত। যেখানে চৌম্বকক্ষেত্র ঘনীভূত হয়ে ফিলামেন্ট তৈরি করে, সেখানে এটি প্লাজমাকে ঠেলে সরিয়ে দেয়। ওহ! ফলে প্লাজমার ঘনত্ব কমে গিয়ে একটা গহ্বর বা ক্যাভিটি তৈরি হয়। এই চৌম্বকীয় ফিলামেন্ট আর প্লাজমার গহ্বরগুলো একে অপরের ওপর এমনভাবে প্রভাব ফেলে যে পুরো সিস্টেমের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, আর তার ফলেই জন্ম নেয় টার্বুলেন্স। আচ্ছা, বুঝলাম। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এই টার্বুলেন্স বা উত্তাল অবস্থাকে পরিমাপ করেন? এটা তো শুধুই একটা এলোমেলো অবস্থা। এর মধ্যে কি কোনো নিয়ম বা পরিমাপের উপায় আছে? অবশ্যই আছে। পদার্থবিদরা এর জন্য পাওয়ার স্পেকট্রাম নামে একটা টুল ব্যবহার করেন। পাওয়ার স্পেকট্রাম? হ্যাঁ, সহজভাবে বললে এটা দেখায় যে সিস্টেমের মোট শক্তি বিভিন্ন স্কেলে বা আকারে কিভাবে বণ্টিত হয়েছে। মানে বড় বড় ঘূর্ণিতে কতটা শক্তি আছে আর ছোট ছোট ঘূর্ণিতে কতটা শক্তি আছে। অনেকটা একটা গানের কর্ড শুনলে যেমন বোঝা যায়, সেখানে নিচু স্বরের নোট কতটা আছে আর উঁচু স্বরের নোট কতটা আছে, সেরকম। বাহ, দারুণ তুলনা। হ্যাঁ, অনেকটা সেরকমই। তার মানে এই টার্বুলেন্সের একটা নিজস্ব নিয়ম আছে। এটা পুরোপুরি বিশৃঙ্খল নয়। একদম। আর সেই নিয়মটাই হল এই গবেষণার সবচেয়ে বড় আবিষ্কার। দেখা গেল বড় স্কেলে এই শক্তির বণ্টন একটি নির্দিষ্ট গাণিতিক নিয়ম মেনে চলে, যার ঢাল বা স্পেকট্রাল ইন্ডেক্স হল -53। -5/3? হ্যাঁ, এই নিয়মটি কোলমোগোরভ স্পেকট্রাম নামে পরিচিত। ওয়াও! তার মানে প্রকৃতির সবচেয়ে বিশৃঙ্খল ঘটনাগুলোর ভেতরেও একটা সুন্দর গাণিতিক প্যাটার্ন লুকিয়ে আছে। এটা তো দারুণ একটা ব্যাপার।
শুধু দারুণ নয়, এটা প্রকৃতির একটা সার্বজনীন স্বাক্ষর। একটা খরস্রোতা নদীর জলের প্রবাহ থেকে শুরু করে সৌরঝড়ের চরিত্র, অনেক ধরনের টার্বুলেন্সেই এই -53 নিয়মটা দেখা যায়। হুম। আমাদের এই সিমুলেশনে যখন একই স্বাক্ষর পাওয়া গেল, বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত হলেন যে তারা সঠিক পথে এগোচ্ছেন। এটা ছিল একটা ইউরেকা মুহূর্ত। বেশ, তাহলে আমরা প্রমাণ পেলাম যে ওখানে টার্বুলেন্স তৈরি হচ্ছে এবং তার একটা নির্দিষ্ট চরিত্রও আছে। কিন্তু আমরা তো শুরু করেছিলাম সূর্যের করোনা গরম হওয়ার রহস্য দিয়ে। হুম এই টার্বুলেন্সের সাথে সেই উত্তাপের সম্পর্কটা ঠিক কোথায়? একটা গ্রাফের ঢাল -53 হওয়ার মানেই যে প্লাজমা গরম হয়ে যাচ্ছে, এই সংযোগটা ঠিক পরিষ্কার হলো না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেই আসল ঘটনাটা ঘটছে। এই -53 নিয়মটা থাকে বড় স্কেলে, কিন্তু টার্বুলেন্সের একটা ধর্ম হল এটি শক্তিকে বড় স্কেল থেকে ছোট স্কেলে ক্রমাগত পাঠাতে থাকে। জলপ্রপাতের মতো। ঠিক, ব্যাপারটা অনেকটা জলপ্রপাতের মতো। ওপরে নদীর বিশাল ধীরগতির জলরাশি, কিন্তু নিচে পড়ার সময় তার লক্ষ লক্ষ ছোট ছোট জলকণায় ভেঙে গিয়ে অংশ শক্তি তৈরি করে। হুম। একইভাবে এখানেও চৌম্বক ক্ষেত্রের বড় বড় ঢেউ ভেঙে ছোট ছোট ঢেউয়ে পরিণত হয়। আর যখন শক্তি খুব ছোট স্কেলে পৌঁছে যায়, তখন পাওয়ার স্পেকট্রামের ঢালটা আরও খাড়া হয়ে যায়। আরও খাড়া হয়ে যায়, এর মানে কি? এই খাড়া ঢালটি হল আসল প্রমাণ, যাকে আমরা বলতে পারি স্মোকিং গান। স্মোকিং গান। হ্যাঁ, এটা নির্দেশ করে যে ওই ছোট স্কেলে তরঙ্গের শক্তি আর তরঙ্গ হিসাবে থাকছে না। সেটা প্লাজমার কণাগুলো সরাসরি শোষণ করে নিচ্ছে, আর তার ফলেই প্লাজমা উত্তপ্ত হচ্ছে। আচ্ছা। সিমুলেশনে দেখা গেছে পৃথিবীর রেডিয়েশন বেল্টের জন্য এই ঢাল ছিল প্রায় -3, আর সূর্যের কাছের পরিবেশের জন্য ছিল প্রায় -4। সূর্যের কাছে -4 মানে আরও বেশি খাড়া। এর কোনো বিশেষ তাৎপর্য আছে? অবশ্যই। এই বেশি খাড়া ঢাল প্রমাণ করে যে সূর্যের কাছাকাছি পরিবেশে টার্বুলেন্স এবং শক্তি শোষণের প্রক্রিয়া আরও অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর। দারুণ। আর সবচেয়ে মজার ব্যাপার হল, মহাকাশ যানগুলো সূর্যের কাছাকাছি ঠিক এই রকম খাড়া ঢালই পর্যবেক্ষণ করেছে। তত্ত্ব আর বাস্তব এখানে পুরোপুরি মিলে যাচ্ছে। এটা তো দারুণ প্রমাণ। এর চেয়েও কি কোনো প্রত্যক্ষ প্রমাণ আছে যে কণাগুলো সত্যি শক্তি পাচ্ছে? হ্যাঁ, গবেষণাপত্রটি আরও এক ধাপ এগিয়েছে। তারা ফকার-প্ল্যাঙ্ক সমীকরণ নামে আরেকটি গাণিতিক টুল ব্যবহার করে দেখেছে যে এই প্রক্রিয়ায় কণাগুলোর বেগের বণ্টনে কি পরিবর্তন আসে। আর কি দেখা গেছে? দেখা গেছে এর ফলে একটি সুপার থার্মাল টেল তৈরি হয়। সুপার থার্মাল টেল? এর মানে হল বেশিরভাগ কণার শক্তি গড় পট্টা থাকলেও কিছু কণা গড় শক্তির চেয়ে অনেক অনেক বেশি শক্তি অর্জন করে। যেমন একটা ক্লাসের সবাই মোটামুটি ৭০-৮০ নম্বর পাচ্ছে, কিন্তু কয়েকজন হঠাৎ করে ৯৯ পেয়ে গেল। ঠিক তাই, এই কয়েকজনই হল সুপার থার্মাল টেল, আর এটাই প্লাজমা উত্তপ্ত হওয়ার সবচেয়ে প্রত্যক্ষ প্রমাণ। তাহলে তো আমাদের মহাজাগতিক অপরাধের তদন্ত প্রায় শেষের দিকে। আমরা একটা বড় রহস্য দিয়ে শুরু করেছিলাম, সূর্যের করোনা কেন এত উত্তপ্ত। এরপর একটা জটিল গবেষণার পথ ধরে আমরা দেখলাম কিভাবে কাইনেটিক অ্যালফেন ওয়েভস নামে এক ধরনের তরঙ্গ অন্য এক ধরনের তরঙ্গ তৈরি করে। তাদের মিথস্ক্রিয়ায় টার্বুলেন্স বা প্রবল আলোড়ন সৃষ্টি হয়। আর সেই টার্বুলেন্সের মাধ্যমে শক্তি বড় স্কেল থেকে ছোট স্কেলে গিয়ে অবশেষে প্লাজমার কণাতে শোষিত হয়, যা করোনাকে লক্ষ লক্ষ ডিগ্রিতে উত্তপ্ত করে তোলে। কেস ক্লোজড। শুধু সোলার করোনার রহস্য সমাধানের জন্যই নয়। না, শুধু সেটার জন্য নয়, মহাবিশ্বের অন্য কোথাও, যেমন গ্যালাক্সির মধ্যে বা অন্যান্য নক্ষত্রের আশেপাশে প্লাজমা কিভাবে উত্তপ্ত হয় সেই প্রক্রিয়া বুঝতেও আমাদের সাহায্য করবে। সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। অবশ্যই। এই গবেষণাপত্রটি তাদের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছে। যেমন তারা ল্যান্ডাউ ড্যাম্পিং নামে একটি প্রক্রিয়াকে তাদের মডেলে পুরোপুরি অন্তর্ভুক্ত করতে পারেনি। এটা কি জিনিস? ল্যান্ডাউ ড্যাম্পিং হল আরেকটি প্রক্রিয়া যেখানে তরঙ্গ এবং কণার মধ্যে সরাসরি শক্তির বিনিময় হয়। এটা কণা স্তরের একটা ঘটনা, টার্বুলেন্সের মতো সম্মিলিত প্রক্রিয়া নয়। তাহলে প্রশ্নটা হলো, প্রশ্ন হল, এই ল্যান্ডাউ ড্যাম্পিং কি আমাদের আলোচিত টার্বুলেন্ট প্রক্রিয়ার সাথে প্রতিযোগিতা করে, নাকি একে অপরের সাথে মিলেমিশে কাজ করে প্লাজমাকে আরও কার্যকরভাবে উত্তপ্ত করে? আমাদের অপরাধে কি একাই কাজ করেছে, নাকি তার কোনো সহযোগী ছিল? ঠিক তাই, ভবিষ্যতের গবেষণা হয়তো এই নতুন রহস্যের ওপর থেকে পর্দা তুলবে।